আমাদের জুলাই যোদ্ধা, যাকে আমরা ব্ল্যাক ডায়মন্ড বলি, হাসনাত আব্দুল্লাহ, সেই হাসনাত আব্দুল্লাহ শেখ হাসিনার স্বৈর শাসনের আমলে, বিশেষ করে একেবারে শেষের দিকে হাসিনার ফ্যাসিবাদ তন্ত্রের একেবারে ত্রাহি ত্রাহি যখন অবস্থা, একেবারে একটা ঝাক্কা দিলেই পড়ে যাবে, ছাত্রদের আন্দোলন তুঙ্গে, ঠিক সেই সময় সাংবাদিক নামধারী কিছু অপেশাদার শেখ হাসিনার পদলেহনকারী, তারা এমন কিছু মন্তব্য শেখ হাসিনাকে এমনভাবে উস্কে দিয়েছিলেন, তিনি যেন আন্দোলনকারীদের উপরে আরো বেশি বল প্রয়োগ করে। তো এই ঘটনার পরে শেখ হাসিনা যখন পালিয়ে গেল ছাত্রদের গণ অভ্যুত্থানে, তখন এরা বেশ কিছুদিন চুপ ছিল। সম্প্রতি আবার তারা বিভিন্ন ইস্যু নিয়ে সরব হবার চেষ্টা করছে, এখানে ওখানে কথা বলার চেষ্টা করছে, হাসিনার পক্ষে বয়ান উৎপাদনের চেষ্টা করছে, ওইটাকে জায়েজ করার চেষ্টা করছে, নিজেদেরকে এখন সুশীলগিরি দেখানোর একটা চেষ্টা করছে। হাসনাত আব্দুল্লাহ তখন এদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলেন, সেই ঘটনাটাকে সাংবাদিকদের উপরে হুমকি হিসেবে উল্লেখ করে ওই সাংবাদিকরা এখন একেবারে এক হয়ে বিভিন্ন জায়গায় বিবৃতি, সেমিনার ইত্যাদি ইত্যাদি করে বেড়াচ্ছে। কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা এখন যারা বিবৃতি দিচ্ছেন হাসনাত আব্দুল্লাহর কথার বিপক্ষে, সে ভুলটা বলেছে কি? সে অসত্যটা বলেছে কি? সে তো কোনো ভুল বলে নাই, অসত্য বলে নাই, যা বলেছে বরং যা বলার কথা ছিল তার চেয়ে কম বলেছে। আপনারা কি না করেছেন ওই সময়, আমি ভিডিওটা দেখাই একটু, আপনারা ভিডিও দেখুন, তারপরে আপনাদের মুখ কোথায় থাকে, আপনারা কোন মুখে এখন কথা বলেন, আপনাদের মুখ থাকলে পরে তো কথা বলার কথা না। ভিডিওটা দেখেন আগে। রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে, গাড়িগুলো কঙ্কাল পড়ে আছে, মনে হলো যে একটা গাজা বা সিরিয়ার একটা দৃশ্য। যেভাবে ভবনগুলো পুড়িয়ে দেওয়া হলো, পরিকল্পিত হামলা। সাংবাদিকরা যখন যাচ্ছে ভিতরে গাড়ি আগুন লাগিয়ে যেতে তারা আগুনে পুড়ে যায়, এই জন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হয়েছে, এই জন্য তাদেরকে রাস্তায় ফেলে তোমার পিটিয়েছে। গ্রামে গ্রামে পর্যন্ত আপনার হামলা হয়েছে, গ্রামে গ্রামে পর্যন্ত আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়িঘর পুড়াই দেওয়া হয়েছে। ক্ষতি অনেক ভয়াবহ ক্ষতি হয়েছে। কেবল দেশি চক্রান্তকারীরা নয়, এর পেছনে ট্রেন্ড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল। আজকে যখন আপনি অফিস খুলে দিয়েছেন, আমি পথে ছিলাম, আমি মানুষের মধ্যে উদ্বেগ ছিল কিন্তু মানুষের মধ্যে উল্লাস ছিল, তারা অফিস করতে চাচ্ছে। আপনার যে অর্জনগুলো এক্সপ্রেসওয়ে, আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই, এই বিল্ডিংটা ভেঙেছে। মূলত জামাত, শিবির, অন্যান্য ইসলামী জঙ্গি, বিএনপি এবং আমাদের ১/১১-এর কুশীলবদের যে ষড়যন্ত্র, সেটা কিন্তু এখন ফুটেজ দেখলেই স্পষ্ট। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরো ঘটবে। নেক্সট টাইম এই ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমার মনে হয় আমাদের আত্মসমালোচনা এবং এগুলো একটু মূল্যায়ন করা দরকার। মানুষের বিশ্বাস এবং আস্থা আপনার প্রতি, যে কোনো সংকটে, যে কোনো সমস্যায় সবাই মনে করেন যে সংকট এবং সেই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার কাছে যেতে হবে। কন্যা, আপনার সাহস এবং আপনার আত্মবিশ্বাস বাঙালিকে নানান সংকট থেকে বারবার সংকটের উত্তরণে সহায়তা করেছে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছি, আমরা মুক্তিযুদ্ধ যারা করেছি, যারা এদেশে, তো এই যখন আপনাদের চরিত্রের অবস্থা, তখন হাসনাত আব্দুল্লাহর কথাকে ইস্যু করে আপনারা কোন মুখে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলেন? কোন মুখে? আপনাদের যদি মুখ থাকতো, এটি তো হবার কথা নয়, হবার কথা ছিল এটি, এটি কোনো মতো অবস্থায় হবার কথা ছিল না, কিন্তু তাই হচ্ছে। আপনারা সেটি বলছেন, আপনারা সংবাদপত্রের স্বাধীনতা চাচ্ছেন। এই স্বাধীনতার অর্থ কি আমরা বুঝি না? এই স্বাধীনতার অর্থ আবার আপনারা শেখ হাসিনাকে দেশের মাটিতে আবার সক্রিয় করতে চান, পুনর্বাসন করতে চান, যেন আবার সে তার পূর্ণ প্রতিশোধ নিতে পারে। এগুলো তো বুঝি আমরা। আপনারা তো আসলে এসি রুমের ভিতরে বসে থাকেন, যার কারণে মানুষের, দিনমজুর, রিক্সাওয়ালা, খেটে খাওয়া মানুষের, শ্রমিক শ্রেণীর মানুষের কথা আপনাদের কান পর্যন্ত পৌঁছায় না। কিন্তু আমরা জানি আপনারা রাস্তায় একবার চলতে পারবেন? একা একা রাস্তায় চলতে পারবেন? পারবেন না তো, কারণ সেই ঘৃণা আপনারা উৎপাদন করেছেন। আপনাদের প্রতি মানুষের ঘৃণাটা কোন পর্যায়ে চলে গেছে, যদি রাস্তায় কখনো একা একা বের হন তাহলে বুঝতে পারবেন। কেন এমনটি কেন হতে হবে? এখন আবার আপনারা সংবাদপত্রের স্বাধীনতা চান। এই যদি হয় আপনাদের সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতার নামে যদি আপনাদের চরিত্রই হয়, তাহলে ওই স্বাধীনতা আমাদের দরকার নেই, কোনো দরকার নেই। আমি শারীরিকভাবে বেশ অসুস্থ, কথা বলার ইচ্ছা আজকে ছিল না, তারপরেও
এটি বলছি এই কারণেই, আর নিজেকে স্থির রাখতে পারলাম না এই খবর দেখার পরে। এটি দেখার পরে কোনো সুস্থ মানুষ কখনো বসে থাকতে পারে? আমি বসে থাকতে পারি নাই। ভাবলাম যে একটু রেকর্ডে রাখা দরকার, কারণ আমি আপনাদেরকে যা বলি এটা কিন্তু আমার ডায়েরির মতো, অর্থাৎ প্রতিদিন কিছু কিছু আমার অপিনিয়নটা আমি ব্যক্ত করার চেষ্টা করি। এই ব্যক্তি, ইনি একজন মুক্তিযোদ্ধা, আমি ভিডিওটা দেখাবো। ইনি একজন মুক্তিযোদ্ধা। উনি গণফোরাম নেতা মোস্তফা মহসিন মন্টুর স্মরণ সভায় জাতীয় প্রেস ক্লাবে উপস্থিত হয়ে তিনি জুলাই গণ অভ্যুত্থানকারীদেরকে কি ভাষায় গালি দিয়েছেন। এবং এই প্রোগ্রামের অ্যারেঞ্জার ছিলেন যিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলু পাগল। কিচ্ছু বলার নাই, কিচ্ছু বলার নাই। দেখুন, মুক্তিযোদ্ধা, উনি কিন্তু একজন মুক্তিযোদ্ধা। উনি কি বলেছে আগে শুনে আসুন, আবার আগে একটু শুনি। 24 সাল নাকি দ্বিতীয় মুক্তিযুদ্ধ, এই শহরে বাচ্চারা যে এই কথাটা বলে তখন আমাদের আত্মহত্যা করা উচিত। দ্বিতীয় মুক্তিযুদ্ধ কোথায়? আমাদের আত্মহত্যা করা উচিত। আমি প্রথমে বলছিলাম যে আমি যাব না, কারণ আমার বক্তৃতা করলে আমার হুঁশ থাকে না। এখন যে বেঁচে আছি, এই বেঁচে থাকাটাই উচিত না। হয় আত্মহত্যা করা উচিত, নয় মাঠে নামা উচিত। তো এই যদি একজন মুক্তিযোদ্ধার ভাষা হয়, আপনাদের খুব কষ্ট লেগেছে, এত আঘাত লেগেছে মনে। হাসিনা যে 17টা বছর এদেশের মানুষের উপরে যে অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ চালিয়েছে, কোথায় গিয়েছিল আপনার এই চেতনা, আপনার এই মনুষ্যত্ব কোথায় গিয়েছিল? না, আপনার মনুষ্যত্ব নাই তো। আপনাদের মনুষ্যত্ব আপনারা শেখ হাসিনার পায়ের তলায় বিকিয়ে দিয়েছেন। আপনাদের মনুষ্যত্ব আপনারা ভারতের কাছে বর্গা দিয়েছেন। আপনাদের মস্তিষ্কের ভিতরে যেটা আছে সেটা আপনাদের নয়, স্রেফ ওটা অন্য কেউ পরিচালনা করে। আপনি শুধু গরুর মতো খান আর জাবর কাটেন, এটাই আপনাদের একমাত্র কাজ। মুক্তিযোদ্ধা করেছেন, মুক্তিযোদ্ধাদের তো আমরা স্যালুট করি, কিন্তু আপনাদের কি করার কথা ছিল? হাসিনা যখন এ দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল তখন আপনাদের এর প্রতিবাদ করার কথা ছিল না? করেছেন কোনোদিন? একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো তার দেশ অন্য দেশের কাছে তুলে দিতে পারে না, বিক্রি করে দিতে পারে না, স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারে না। আপনি মুক্তিযোদ্ধা বলেন। এই সমস্ত লোকদের জন্য আমাদের শুধু করুণাই হয়। আর মানুষের ভিতরে এদের প্রতি যে ঘৃণা উৎপাদন হয়েছে, কবে যেন এই ঘৃণার থুতুতে এরা গঙ্গা নদী দিয়ে ভেসে ভাগীরথীর ওপারে চলে যাবে।